আভিয়া সুলতানা ইনায়াকে জড়িয়ে ধরে সে কি কান্না। হুমায়ুন কবিরও মেয়েকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল, কিন্তু ইনায়ার কেন জানি একটু ভালো লাগছিল না। মাথার মধ্যে বাবা মাকে দেখে গত কয়েকদিনের ব্যবহারগুলো ভাসছিল। ইনায়া অন্যায় করেছে এটা তো মানছে, কিন্তু বারবার ওনাদের করা আচরণ ভুলে যাওয়ার চেষ্টা করলেও পারছে না, একটুও পারছে না। কানে শুধু পাচ্ছে ওকে নিজের মেয়ে হিসাবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। এত মানুষ মরে, তুই মরতে পারিস না? মরে যাও। স্বার্থপর মেয়েরা এত সহজে মরে না। কানে আরও কত কথা বাজছে। ইনায়া কান চেপে ধরে। ইনায়ার হাঁসফাঁস লেগে ওঠে। শরীরটা বড্ড খারাপ লাগছে। ওর মনে হচ্ছে ওরকম একটা ভুল করে, অন্যায় করে বাবা মায়ের উপর রাগ করাটা হয়ে যাচ্ছে কিছুটা চোরের মায়ের বড় গলা টাইপ। মস্তিষ্কে কথাটা ঢুকাতে পারলেও মনে তা মানতে পারছে না। গত 3টা দিনের কথা মাথায় আসলে ইনায়ার অসহায় অসহায় লাগে। আবারও মরে যেতে মন চায়। সন্ধ্যা নাগাদ সিদ্দিক বাড়ি থেকে ইনায়াকে দেখতে সবাই এসেছে। তবে রাতে যাওয়ার পূর্বে আনোয়ার সিদ্দিক দ্বিধাদ্বন্দ্ব দোটানায় পড়ে অনিরুদ্ধের সাথে ইনায়ের বিয়ের কথা তুলেছে। জেসমিনের মুখ কুচকানো। আহসান বাড়িতে বলেছে এইসব তালাকের কথাবার্তা উঠায় ইনায়ের এই স্টেপটা নিয়েছে। আনোয়ার সিদ্দিক আগেও বিয়েটা নিয়ে সমস্যা ছিল না, এখনও নেই। উনি রাজি। এনামুল সিদ্দিকেরও সমস্যা নেই। কথাবার্তা বলে ওনারা যে কোনো দিন পরিবারের সবাই সামনে বিয়ে পড়িয়ে রাখবেন। আজ শুধু বিষয়টা মাথায় দিয়ে রাখলো। অনুষ্ঠান না হয় আরও পরে সব ঠিকঠাক হলে হবে, কিন্তু জেসমিন মন থেকে মানতে চাইছে না। এদিকে স্বামী ভাসুরের সিদ্ধান্তের উপর কথা বলতে পারছেন না। ইনায়াকে আজ খাবার দেওয়া হবে না। ঈশা, আদ্রিত, অনিরুদ্ধ হসপিটালে থাকবে রাতে। আধা ঘন্টা খানেক আগে বাকিরা সবাই চলে গিয়েছে। আফিয়া সুলতানা যেতে চাইছিলেন না। ফারজানা চৌধুরী জোর করে নিয়ে গিয়েছেন। ঈশা ইনায়াকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল। ওয়াশরুম থেকে এনে বিছানা শুইয়ে দেয়। গায়ে চাদর টেনে ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘুমা, আমি আছি, কিছু লাগলে ডাক দিস। ইনায়ের দুর্বল শরীর, শারীরিকভাবেও মানসিকভাবেও। আপু, বল, বিয়ের কথাবার্তা উঠেছিল না তোমার শ্বশুর? ওইসব নিয়ে পরে ভাবা যাবে। বিয়েটা আমি করব না আপু। কি বলতে চাইছিস? এই যে সুইসাইড অ্যাটেম্প নিলাম, কেন? আমি ঠিকঠাক মতো শ্বাস নিতে পারছিলাম না বলে নিয়েছিলাম, কিন্তু হায়াত আছে বলে বেঁচে গেলাম। আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, আমার জীবনটাকে আরেকবার দিয়েছে শুরু করার জন্য। কিন্তু সবাই দেখো কি সিম্পেথি দেখাচ্ছে, ইভেন আব্বু আম্মু। আমার তো সিম্পেথি চাই না। তোমার দেব সবার কাছে বলেছে আমাকে তালাক দিবে। তোমার চাচি শাশুড়ি যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। তার ছেলের টাকা দেখে বিয়ে করেছিলাম না? তাহলে এখন কেন দয়া দেখিয়ে বিয়ে দিতে চাচ্ছেন? সবাই দয়া দেখাচ্ছে, সবাই। অথচ 2 দিন আগে যখন বলছিলাম আমি ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করো আমাকে, এমন করো না আমার সাথে কেউ। আমি সহ্য করতে পারছি না এমন ব্যবহার, আমি মরে যাব। কেউ কানে তোলেনি আমার কথা, লাঠি উষ্টা মেরেছে। তখন সবাই বদদোয়া দিয়েছে, মরে যেতে বলেছে। তখন একটু মায়া কাজ করেনি। এখন যে দয়া দেখাতে আসছে, আমার চাই না দয়া, চাই না কারো দয়া। আমি আমার মতো করে বাঁচতে চাই। তোমার দেবর তালাক দিবে না? দিতে বলো, আমার সমস্যা নেই। তবুও দয়া দেখাতে নিষেধ করো আপু। আমি অন্যের দয়া বাঁচতে পারবো না। একবার বেঁচে ফেললেও আর পারবো না। এবার আমি সত্যিই মরে যাব। থেমে থেমে এতখানি কথা বলে হাঁপাতে থাকে। আদ্রিত অফিস সামলে টানা 2 দিন রাতে হসপিটালে ছিল। ঘুম পর্যন্ত না হওয়া দরুন মাথা ব্যথায় হাঁসফাঁস করছিল বলে ঈশা এক প্রকার জোর করে আদ্রিতকে আহসানের সাথে বাসায় পাঠিয়েছে। হুমায়ুন কবির আছেন, নিশিত আছে, ঈশা আছে, ওর আর থাকার দরকার নেই। যাওয়ার আগে আদ্রিত ঈশার হাত টেনে ধরে বলে, তুমিও চলো। ইনু একা, তোমার বাপ ভাই আছে না? একটা মহিলা মানুষের দরকার আছে তো নাকি? ওয়াশরুমে যাওয়ার ব্যাপার আছে, আরও কত সমস্যা। ইনুর কিছু দরকার হলেও তো ওদের বলতে পারবে না। তাছাড়া কাল তো রিলিজ দিয়ে দিবে। ও একটু স্টেবল হলে আমি চলে আসব। আদিত ঈশার হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলে, সাবধানে হ্যাঁ। এত ভালো মানুষ কবে হলেন? আদিত ঈশার মাথায় একটা গাঁটটা মেরে বলে, স্বামীকে সম্মান দিতে শেখো। ঈশা মাথায় হাত ঘষে বলে, আচ্ছা যান, আহসান ভাইয়া দাঁড়িয়ে আছে তো, সাবধানে। ঠিক আছে। ঈশা মাথা দুলিয়ে বলে, বাই। আপনি কি থাকতে চাচ্ছেন? মন তো চাচ্ছে, কিন্তু শরীর ঘুম চাচ্ছে। চলে যান। সারাদিন অফিস করে এখানে থাকার দরকার নেই। খাবার কিনে নিয়ে যান। গোসল করে খেয়ে দিয়ে ঘুম দিয়ে একটা। 2 দিনের মুখের কি অবস্থা হয়েছে? কেমন? মুখটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। আদ্রিত ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যাচ্ছি।
কোনো সমস্যা হলে সাথে সাথে কল দিবে, একটু পাকনামি করার দরকার নেই। ঠিক আছে। হুমায়ুন কবির থেকে বিদায় নিয়ে আদিত নিচে নামে আসে। আহসান গাড়িতে বসা ছিল। আদিত গাড়িতে বসে সিট বেল্ট লাগাতেই আহসান গাড়ি স্টার্ট দেয়। আহসানের মুখটা থমথমে, শক্ত করে রাখা। কিছু হয়েছে? সিটে গা এলিয়ে আহসানের দিকে তাকিয়ে বলে, হুম। কি? পরে বলবো। তুই খেয়েছিস কিছু? না। কি খাবি? রেস্টুরেন্ট থেকে কিনে কিনবো। কিনতে হবে না, আমি ফারিনকে বলেছি তোর জন্য রান্না করতে। খেয়ে দিয়ে বাসায় গিয়ে ঘুমাবি। ওকে। আদিত চোখ বুঝেছিল সারাক্ষণ। গাড়ি গ্যারেজে নিয়ে আহসান গাড়ি থেকে নামে। আদিত নামতে আহসান শার্টের হাতা গুটিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। কি? আদিত ভ্রু কুচকে তাকায়। তোর সাথে আমি আমার পার্সোনাল কথা শেয়ার করেছি, ওগুলো লিক করেছিস কেন? কি লিক করেছি? আদিতের কপাল আরও কুচকে যায়। আহসান আদিতের মুখে একটা ঘুষি মেরে বলে, আম্মুর ফানির সম্পর্কে এমন ব্যাড ইমপ্রেশন কেন? আদিত মুখে হাত রেখে গুঙ্গিয়ে ওঠে। মুখে হাত চেপে বলে, আমি কি জানি? আদিতের কলার চেপে ধরে আহসান দাঁতে দাঁত চেপে বলে, ফারিনের অ্যাবর্শনের কথা আম্মু কীভাবে জানে? সেটা তো আমি তোকে ছাড়া আর কাউকে বলিনি। আদিত কলারের উপর থেকে আহসানের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, একদিন ধানমন্ডিতে রাগার মাথায় বলে ফেলেছিলাম, বিশ্বাস করো। আমি হুঁশে থাকলে বলতাম না। আহসান আদিতের মুখে আরেকটা ঘুষি মেরে বলে, আমিও হুঁশি নেই দেখে মারছি, হুঁশে থাকলে আমিও মারতাম না। আরেকটা ঘুষি মারার উদ্দেশ্যে হাত ওঠাতে নিলেই আদিত তড়িঘড়ি করে বলে, সরি আর করবো না, আর কিছু বলবো না প্লিজ। আহসান আদিতের পেটে আরেকটা ঘুষি দিয়ে বসে। আদিত পেটে হাত চেপে গুঙ্গিয়ে উঠে আবার। আহসান রাগী চোখে তাকিয়ে বলে, তুই ভেজাল লাগিয়েছিস, তুই ঠিক করবি। আমি জানি না কিছু। ফারিনের প্রতি সবার একটা গুড ইমপ্রেশন এখন তুই বানাবি। আমি কিভাবে করব? আদিত অসহায় চোখে তাকিয়ে বলে। চরমারের উদ্দেশ্যে হাত উঠিয়ে আহসান বলে, কথাগুলো বলার আগে মনে ছিল না? ঠিক আছে। আহসান আদিতের কলার ছেড়ে দেয়। আদিতের শার্টটা নিজে টেনে টুনে ঠিক করে দিয়ে বলে, গ্যারেজের কথা গ্যারেজেই ভুলে যা। শুধু মনে করিস আম্মু যেমন তোর কথার প্রেক্ষিতে ফারিনকে বাজে ভাবছে, তোর কথার প্রেক্ষিতেই যেন আবার আগের মতো ভাবে। না হলে বুঝেছি। আহসান কথা শেষ হওয়ার আগে আদ্রিত বলে, চল এখন। আর হ্যাঁ, যদি মায়ের খাওয়ার বিষয়ে কাউকে কিছু বলেছিস তো দেখিস। বলে আহসান আগে হাঁটা দেয়। আদ্রিত মোবাইল বের করে মুখটা দেখে। ঠোঁটের এক সাইডে ফুলে গিয়েছে। আহসানকে মনে মনে বাংলা ইংরেজি হাজারটা গালি দিয়ে আহসানের পিছন লিফটে ওঠে। তারপর আহসানের ফ্ল্যাটে গিয়ে খেয়ে দিয়ে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। একটা টুটটা শব্দও করে না। ফারিন একটু বসে নিচে যেতে বললেও পর মুহূর্তেই এর জন্য অপেক্ষা করে না। ফারিন দরজা লাগিয়ে রুমে বসে। বিছানা আহসানের পাশে বসে বলে, আদ্রিত ভাই এমন তাড়াহুড়ো করলো কেন? আমি কিভাবে বলবো? আহসান কাঁধ ঝাঁকিয়ে বলে, উনি কি কারোর সাথে মারপিট করেছে? আহসান ভ্রু কুচকে তাকায়। ফারিন অমন চেহারা দেখে বলে, না মানে চেহারা দেখে মনে হলো কেউ মেরেছে। আহসান উত্তর না দিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। মাথার নিচে হাত রেখে বলে, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ভ্রু কুচকে বলে, কালকে দেখতে পারবে। এখন বলো। ফারিন আহসানের বুকে ধাক্কা মেরে বলে। আহসান ফারিনের হাতটা ধরে হ্যাচকা ডান দিয়ে নিচের উপর ফেলে। ফারিন চোখ মুখ কুচকে ফেলে। এভাবে সবসময় টানাটানি করো কেন? 2 বছরের টানাটানি পুষিয়ে নিচ্ছি। ফারিন বুক থেকে উঠে যেতে চাইলেও পুরুষী শক্তির সঙ্গে পেরে উঠল না আর। ইনায়াকে বরাবর 3 দিন পর রিলিজ দেওয়া হয়েছে। মূলত এতদিন অবজারভেশনে রাখা হয়েছিল। নিশিত আর ঈশা সারাক্ষণ হসপিটালে ছিল। এক মুহূর্তের জন্য ওরা বাসায় যায়নি। গত 3 দিন ধরে একই পোশাক পরা ওরা দুজন। ইনায়ের মানসিক অবস্থা ভালো না আন্দাজ করে ঈশা অহমিকে বলে ইনায়াকে একবার মাহিদের সাথেও কথা বলিয়েছে। মাহিদ ওদেরকে একটু সতর্ক থাকতে বলেছে। ইনায়ের এখন হ্যালোসিনেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতদিন ধরে যে ঘটনাগুলো ওর সাথে হচ্ছিল তা ওর মাথায় ঘুরবে, যার জন্য ভীষণ ডিপ্রেশনে ভুগবে এবং তা শতভাগ নিশ্চিত। ওর ব্রেন সব অ্যাকসেপ্ট করলে পারলেও ওর মাইন্ড পারবে না। তাই ইনায়কে যতটা সম্ভব হাসি খুশি রাখা যায় ততটা হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। আউটডোরে গেলে আরও ভালো হয়, কেননা এখন ওর পোস্ট ট্রমাটিক টার্ম চলছে। ঈশা আর নিশিত সেই কথা মাথায় রেখে ওকে যতটা সম্ভব হাসানোর চেষ্টা করে। তবে ইনায়া বেশ গুমড়ে ছিল। যেখানে ও সবাইকে মাতিয়ে রাখত সেখানে ওদের কথার বিপরীতে কেবল ও স্মিত হাসত।
আজ বিকেলে ইনায়াকে বাসায় আনা হয়েছে। ব্যান্ডেজ করা জায়গায় যাতে পানি না লাগে সেই মতো করে ওকে গোসল করিয়ে ঈশা ভালো করে ওর চুল মুছে দিল। ইনায়া বলে, তুমি ফ্রেশ ট্রেশ হও, আমি একটু ঘুমাবো। ঠিক আছে। ঈশা ইনায়াকে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘুমা, আমি ফ্রেশ হয়ে আসছি। ইনায়ার চোখ বন্ধ করে ফেলল। ঈশা জানালার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে ইনায়ার রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে যায়। আদিত বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, দৃষ্টি মেঝের দিকে। ঈশা দরজা চাপিয়ে এসে আদিতের সামনাসামনি দাঁড়িয়ে বলে, এই কি? মুখ তুলে বলে, আমি সে দুপুর থেকে খেয়াল করছি, আপনার মুখে কি হয়েছে? আদিত অন্যদিকে তাকিয়ে বলে, কি হবে? ঈশা এগিয়ে এসে আদিতের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটের পাশটা হাত রেখে বলে, এই যে কালচেটে দাগ, মারপিট করেছেন কারোর সাথে? আমি কি বাচ্চা যে মারপিট করব? ভ্রু কুচকে বলে, তো এটা কিসের দাগ? ঘুমের মধ্যে বাড়ি খেয়েছি। ঈশা কপাল কুচকে তাকিয়ে থাকে। আদ্রিত বলে, কি? মিথ্যে বলবেন না। আঙ্গুল তাক করে বলে, তোমার ভাসুর আমাকে মেরেছে। হয়েছে শান্তি? ব্যঙ্গ করে বলে, আহসান ভাইয়া মারবে কেন? অদ্ভুত, উনি কি বাচ্চা নাকি? ওইটাই তো, কেন মারবে? আর আহসান ভাইয়া ছাড়া কেউ আমাকে মারলে আমি ছেড়ে দিতাম? তাছাড়া ওরা এত বড় হয়েও কেন মারপিট করবে বলো আমাকে? আমাকে মারার সাহস কারণেই, বুঝেছ? ঘুমের মধ্যে মেঝেতে পড়ে ব্যথা পেয়েছি। এত বড় দামড়া বেটা মাটিতে পড়ে ঘুমের ঘোরে? আদ্রিত চোখ রাঙিয়ে তাকায়। ঈশা তা দেখে বলে, আচ্ছা যান, গোসল করে আসুন। জামা কাপড় আছে আমার, তোমার কমন সেন্স কোথায় গেল? আবুর পোশাক এনে দেই। আমি লুঙ্গি পরবো না, মুখটাকে বিকৃত করে বলে। তাহলে? বাসায় চলে যাচ্ছি আমি, আমার গরমে অসহ্য লাগছে। এই ঘামে ভেজা শার্ট আর পরা যাবে না। শার্ট খুলে ফেলেন, আমি ধুয়ে দেব। আর নিশীথের ট্রাউজার আনি, ওর চিকন চিকন পায়ের ট্রাউজার আমার হবে? এই আসলে কমন সেন্স কি তোমার পায়ের তলায়? জয় সূচক শব্দ করে বলে, তাহলে কি করব? আমি উত্তরে চলে যাচ্ছি, তুমিও চলো। আমি আরও 2 দিন থাকবো। সেই গত সপ্তাহের মঙ্গলবার থেকে তো আছোই, আজকে বৃহস্পতিবার, অফিসেও যাওনি এতদিন। আর কতদিন এখানে থাকবে? ইনু একটু ঠিকঠাক হোক, শনিবারে যাই। তাছাড়া আমি রবিবার থেকে আবার অফিসে যাব। ইনায়া তো এখন ঠিকই আছে, ডাক্তার তো বললো খাওয়া দাওয়া সব আগের মতো করতে পারবে। আর আব্বু আম্মু এখন খারাপ ব্যবহার করবেন না। তোমার ফুপি খালারাও এসেছেন। আর কত, সংসার করতে মন চায় না নাকি? এতদিন বাপের বাড়িতে কিসের থাকা? আর 2 দিন থাকলে কি হবে? ঈশা মুখ কুচকে বলে। আদিত বিছানার ওপর মোবাইল পকেটে ঢুকে ঈশাকে এক হাতে সরিয়ে বলে, ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। ঈশা কিছু বলার আগে দরজা খুলে বলে, সারা জীবন এখানেই থেকো, ফিরতে হবে না। আর আমি বলবো না। ঈশা হা করে তাকিয়ে থাকে, পেছন পেছন ডাক দিতে গিয়ে থেমে যায়। হুমায়ুন কবিরের কাছ থেকে বিদায় নিয়ে আদ্রিত বেরিয়ে পড়ে। মোবাইলটা নিয়ে আদ্রিতকে কল করে। প্রথমবার রিসিভ না করলে দ্বিতীয়বার করে। রিসিভ করতে আদ্রিত ঝাঁঝালো কণ্ঠে বলে, কি কল দিচ্ছ কেন? আমি কালকে চলে আসবো আদ্রিত। লাগবে না, তুমি থাকো। এমন করেন কেন আদ্রিত? ঈশা ফোঁস করে শ্বাস ফেলে বলে, বিরক্ত খুব। আচ্ছা দাঁড়ান আপনি, আমি এই জামা কাপড় পরে বের হচ্ছে এখন। ঈশা রেগে বলে, আমার এত ঠেকানি দাঁড়ানোর। কালকে সন্ধ্যার আগে যেন ঘরের বউকে ঘরে দেখি। যদি না দেখি বাসা থেকে আউট, চাকরি থেকেও আউট। মাইন্ড ইট। খট করে কেটে দিল। ঈশা রুমের দরজা ধুম করে লাগিয়ে গায়ের ওন্নাত ছুঁড়ে মারে মেঝেতে। বাসায় পরার পোশাক বের করতে করতে বিড়বিড় করে, ফাটা মেজাজের মানুষ আমার কপালে জুটতে হলো, অসহ্য লাগে। রাত তখন 4:45। দরজার আফিয়া সুলতানা খাবারের প্লেট নিয়ে ইনার রুমে আসে। ইনা তখন বইয়ের পাতা উল্টাচ্ছিল, ওর এক্সাম আছে সামনে একটা। আফিয়া সুলতানা পাশে বসে, ইনা চোখ তুলে তাকায়, খাবারের প্লেট হাতে দেখে বলে, খেতে ইচ্ছে করছে না। খেতে হবে, 10টায় অ্যান্টিবায়োটিক আছে না? এমনিতে দেরি হয়ে গেছে। ইনা প্লেটের মাছের দিকে তাকিয়ে বলে, মাছ খাবো না। আচ্ছা মাংস দিয়ে খা। ইনায়া হা করে। আফিয়া সুলতানা ধীরে সুস্থে খাইয়ে দিতে থাকে। প্লেট পুরোটা খালি হতে আফিয়া সুলতানা শেষ লোকমাটা ইনায়ের মুখে তুলে দিয়ে নরম কণ্ঠে প্রশ্ন করলেন, আর একটু ভাত নেই? আপু একটু ভাত দাও তো। ইনায়া মুখে এক লোকমা তুলে বলে। ঈশা যে প্লেটে ভাত দিতে যাবে অমনি ইনায়ের প্লেটটা ছুঁড়ে মাটিতে ফেলে হলো। ঈশা বিস্মিত নজরে আম্মুর দিকে তাকায়। কিংকর্তব্য বিমূঢ় হয়ে ইনায়া মাথা তুলে তাকাতেই দেখে আফিয়া সুলতানা রাগে ফুঁসছে। উনি চেঁচিয়ে বলে, তোর লজ্জা নেই? বিন্দুমাত্র লজ্জা নেই না? এত বড় অন্যায় করে আবার ভাত গিলছিস? আম্মু। ঈশা ধমকে ওঠে,
যার সাথে বিয়ে করেছিস তার কাছে যা না। টাকার লোভে বিয়ে করেছিস, তোকে ভালো ভালো খাওয়াবে। এত লোভ তোর? গিলতে হবে না এই বাসার খাবার। বের হয়ে যাবি কালকে। আম্মু খাচ্ছিল ও। এসব কি কথাবার্তা? ওই এত মানুষ মরে, তুই মরতে পারিস না? ইনার চুলে মুঠে ধরে বলে। ইনায়ার রবিবার রাতের কথা মনে আসতে চোখের পানি জমে গেল। না, খাবো না। আফিয়া সুলতানের রুম থেকে এটো প্লেট নিয়ে বেরিয়ে গেলেন। ইনায়ার অনেকক্ষণ কান্না চেপে রাখা দরুন আচমকাই হেঁচকে উঠে গেল। রুমে ওয়াশরুমে চলে গেল। মিনিট দুয়েক পর ঈশা এসে দরজা ধাক্কানো শুরু করলে ইনায়া বের হয়। ইনা তখনও কাঁদছিল। ঈশা ধরে ওকে খাটে বসায়। এ কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? ইনায়া কাঁদতেই থাকে। ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশা ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির ভঙ্গিতে বলে, কি হয়েছে বলবি তো? আমি এখানে না থাকি আপু? আমাকে নিয়ে কোথাও চলো প্লিজ। কোথায় যাবি? যেখানে নিয়ে যাবে। আমি এখানে থাকতে চাচ্ছি না। প্লিজ, একটু হাওয়া বদল করতে চাই আমি, প্লিজ। ঈশা একটু চুপ করে থাকে। তারপর বলে, কালকে উত্তরে যাব, আমাদের ফ্ল্যাটে। যাবি? যাব। আমি একটু হাওয়া বদল করতে চাই, প্লিজ প্লিজ, কেঁদে কেঁদে বলে। ঈশা মাথায় হাত বুলিয়ে দেয়। ইনায়া কেঁদে কেঁদে বলে, কথাগুলো বারবার মাথায় আসছে। আমি ভুলতে চাচ্ছি কিন্তু একটু পারছি না। এই যে আম্মু খাইয়ে দিচ্ছে, তখন রবিবার রাতের কথাগুলো মনে পড়ছে। ভালো লাগছে না। ঈশা উত্তর দেয় না। অনেকক্ষণ বোনকে জড়িয়ে ধরে রাখে। ইনায়া একটু শান্ত হতে ওর চোখ মুছে দেয়। তারপর ওকে ছেড়ে ঔষধের বক্স নিয়ে বসে। সবগুলো ওষুধ খাইয়ে বলে, ঘুমাবি? ইনায়া দুই দিকে মাথা নাড়ে। তখন নিশীথ রুমে লুডোর বোর্ড নিয়ে আসে। রুমের দরজা লাগিয়ে বলে, এই চলো লুডো খেলি। ইনায়ার দিকে তাকিয়ে বলে, কাঁদছিস কেন? তোর জামাই তোরে মেরেছে? ইনায়া মুখ ঘুরিয়ে নেয়। নিশীথ লুডোর বোর্ডগুলি খুলে গুটি বের করে। ঈশাকে সবুজ রঙের গুটি দেয়। ও খয়েরি রঙের গুটি নিয়ে ইনায়াকে বাদামি রঙের গুটি দিয়ে বলে, এই নে, তুই নিজেও গু, খেলো গু কালার গুটি দিয়ে। পুরো পারফেক্ট কম্বো, গু উইথ গু কালার গুটি। ইনায়া ঈশার দিকে তাকিয়ে বলে, আপু। নিশীথ। ঈশা নিজের হাসি লুকিয়ে মৃদু ধমক দিয়ে বলে, আয় আয় খেলি। নিশীথ প্রথম দান ফেলে। একে একে ইনায়া নিশীথ মারলেও কারোরই ছক্কা ওঠে না। তৃতীয় দানের সময় ঈশার মোবাইলে তখন কল আসে। ও মোবাইলটা নিয়ে দেখে আদিত কল করেছে। রিসিভ করতে যাবে তখন নিশীথ মোবাইলটা নিয়ে কেটে দেয়। খেলো তো, পরে রিসিভ করা যাবে। ইনায়ার তখন ছক্কা ওঠে। নিশীথ ইনায়ের কাঁধে চাপড় মেরে বলে, সেই ব্রাদার সেই। ইনায়া নাক মুখ কুচকে তাকায়। ডান কাঁধে ব্যথা বানিয়ে দিয়েছে। ওদের 3 ম্যাচ খেলা শেষ হয় রাত 2:30 বাজে। প্রতিটা ম্যাচে ইনায়া জেতে। ঠিক জেতে না, ওকে জেতানো হয়েছে। খেলা শেষ হতে ইনায়া আবার কেঁদে দেয়। ঈশা নিশীথ একে অপরের মুখ চাওয়াচাই করে। ঈশা এগিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে। ইনায়া ফোফাতে ফোফাতে বলে, আমার একটু ভালো লাগছে না জানো, একটু ভালো লাগছে না। কেমন যেন খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আমি ভুল করেছি, অন্যায় করেছি, সবটা আমি জানি। আমি আব্বু আম্মুর বিশ্বাস ভঙ্গ করে ওদেরকে ঠকিয়েছি। আমি রুদ্রের ভরসার পাত্রী হতে পারিনি। অনেক ভুল করেছি, কিন্তু আমি ওদের ব্যবহারটা ভুলতে পারছি না। এটা ঠিক না আপু, বলো? আমি অন্যায় করে মানতে পারছি না। আব্বু আম্মুর ব্যবহারটা সম্পূর্ণ অযৌক্তিক। আমার মেয়ে এমন করলে আমি নিজে এর চেয়ে খারাপ ব্যবহার করতাম, কিন্তু তাও কেন সহ্য করতে পারছি না? বারবার মনে পড়ছে কেন? ইনায়ার নরম গোছের মেয়ে, কখনো অবহেলা পায়নি বলেই হয়তো। নিশীথ দুবোনকে একসঙ্গে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে। সব ঠিক হয়ে যাবে। আরে সব ঠিক হয়ে গেল গেছে দেখ। শুধু আমার ঘুম ছাড়া। শালা 3 দিন না ঘুমানোর কারণে ঘুমের অভ্যাস মনে হয় পালিয়েছে। ইনায়া মুখ মুছে বলে, তোমরা এত স্বাভাবিক ব্যবহার কেন করছো? নিশীথ ঈশা ওকে ছেড়ে দেয়। ঈশা কপাল কুঁচকে বলে, কেমন স্বাভাবিক ব্যবহার? আমি যে এত বড় অন্যায় করলাম, এই যে অন্যায় করেও সুইসাইড করে ভিকটিম রোল প্লে করলাম, সবাই কি ভালোবেসেছে? অথচ এই হটকারিতার জন্য তোমরা কেউ বকছো না কেন? ঈশা মুখ খোলার আগে নিশীথ ইনায়ের গালে সাপটে একটা চর বসিয়ে দিয়ে রাগকে রুক্ষ স্বরে বলে, হাত কেটেছিস কেন? শরীরে তেজ রাগ বেশি, হ্যাঁ? কত টাকা খরচ হয়েছে তোকে বাঁচাতে জানিস? সে ধারণা আছে? মন তো চায় ড্রেনে ডুবিয়ে মেরে ফেলি। যা বা, আরেকটা ছুরি এনে দেই, আত্মহত্যা কর। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আরও কত রক্ত আছে শরীরে। এই রক্ত দিয়ে আমরা ঘরে লাল রং করি। এ আপু, দেয়াল রং করাকে জানে কি বলে? ঈশা আস্তে করে বলে, ওয়াল পেন্টিং। হ্যাঁ হ্যাঁ, ওয়াল পেন্টিং করি আমরা।
খালি ওয়াল কেন, পুরো বিল্ডিং রং করে ফেলি। ঘুমের ওষুধ আরও দেই। আরে ফ্যানে ঝুলি না কেন? সবই তো শেষ। হাত কাটা, ঘুমের ওষুধ খাওয়া, সব শেষ। খালি ফ্যানে ঝোলা বাকি, ওটাও করে ফেল। 16 কলা না, না না না, 3 কলা পূরণ হোক। ইনায়ের কানে হাত চেপে হতবাক হয়ে তাকিয়ে আছে। থাপ্পড়ের জোর এতটাই ছিল, ইনায়ের কানের পর্দা যেন টনটন করে উঠছে। নিষেধ হাঁপাতে হাঁপাতে বলে, এমন ব্যবহারটা চাইছিলি? ঈশার দিকে তাকিয়ে বলে, ভালো বলেছি নাকি আরও কিছু বলা উচিত ছিল? ঈশার মুখটা ভোতা করে বলে, খুব ভালো বলেছিস। ইনায়া হা করে তাকিয়ে থাকে, তারপর বলে, ঘুমাবো আমি, যাও তোমরা। বলে কাত হয়ে শুয়ে পড়ে। নিশীথ যে হাতে থাপ্পড় দিয়েছিল নিজের, সে হাতে চুমু দিয়ে বলে, আরে সেই এতক্ষণ ঘুম আসছিল না, যার জন্য 3 ম্যাচ খেললাম, সেই ঘুম কিনা একটা থাপ্পড়ে চলে এলো। আমার হাতে এত জোর, উফ, সেই জাদু আছে। আগামীতে ঘুম না আসলে বলিস, ঠুসটাস থাপ্পড় মেরে ঘুম এনে দেবো চোখে। ইনিয়া ওভাবে থেকেই বলে, আপু ওকে যেতে বলো, ও আমার মাথা গরম করে ফেলছে। ঈশা মৃদু হেসে ইনার মাথায় হাত বুলিয়ে দেয়, ঘুমাতই। ইনিয়া যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ততক্ষণ পর্যন্ত ঈশা ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ইনিয়া ঘুমিয়ে পড়তে ঈশা উঠবে এমন সময় নিশীথ পড়ার টেবিলের ওপর থেকে একটা কলম নিয়ে আসে। ঈশা ওর মোবাইলটা নিয়ে বলে, কি করতে চাইছিস? ওয়েট করো, বলে লাফিয়ে ইনার কাছে যায়। নিশীথ ইনায়ের বাম হাতের ব্যান্ডেজের উপর লেখে, আমি একটা গু, আমার মাথায়ও গু, গু গোবর ছাড়া আমার মাথায় কিচ্ছু নেই। তারপর ইনায়ের হাতের লেখাসহ ওর একটা ছবি তোলে। ঈশা হা করে তাকিয়ে থাকে। এসব লিখেছিস কেন? সত্যি কথা লিখেছি, ওর মাথায় আসলেই গুছেরা কিছু নেই। ফাজিল, নিশ্চিত পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, ঘুমাতে যাই, আমার ঘুম পাচ্ছে, যা। নিশীথ ঈশার রুমে চলে গেল ঘুমাতে। নিশীথ আসতে যদি গেস্ট রুম খালি না থাকে তাহলে নিশীথ ঈশার রুমে ঘুমায় আর ঈশা ইনার সাথে। রুমের দরজা বন্ধ করে ঈশা ইনার পাশে শোয়ে। মোবাইলটা নিয়ে দেখে আদিত্যের আইডি থেকে 4টা মেসেজ এসেছে। ঈশা ইনবক্সে ঢুকে দেখে লেখা, বাহ, কল রিসিভও করা হচ্ছে না, বাহ খুব ভালো। 5বার কল দিয়েছি, 5বারই কল কেটে দিয়েছো না? ফাইন, আমার নম্বর থেকে জীবনে তোমার কাছে কল যাবে না আর। কলগুলো কেটেছে নিশীথ। ঈশা চাইলেও মোবাইল দেয়নি। আমার ঠেকা নেই তোমাকে কল দেওয়ার, ভাব পেরেছে না? খালি সামনে পাই একবার, যদি ভাব না ছুটিয়েছি। ঈশা ফোঁস করে একটা শ্বাস ফেলে। লোকটা সারের মতো ফোঁস করছে কেন? অদ্ভুত। রাত বাজে 2:56, কল দেয় না তাই মেসেজ লিখে। ঘুমিয়ে পড়েছেন? সাথে সাথে সিন করা হয়, তবে রিপ্লাই আসে না কেন? ঈশা বুঝলো ভদ্রলোক জেগে আছে, তাই কল দিল, কিন্তু আদ্রিত রিসিভ করলো না। ঈশা গুনে গুনে 10বার কল দিলে আদ্রিত গুনে গুনে 10বার কেটে দিয়েছে। এত রাতে একজনকে এতবার কল দেওয়া কী ধরনের স্বভাব? মেসেজ আসে, রিসিভ করুন চুপচাপ। ঈশা ফিরতে উত্তর দেয়, আমার তো ঠেকা নেই কারোর সাথে কথা বলার, এই জন্য তো 5বার কল দিয়েছিলেন। যাকে কল দিয়েছে সে তো রিসিভ করার প্রয়োজনীয়তাও বোধ করেনি। নিশীথ এনুর সাথে লুডো খেলছিলাম। বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর, খুব। আমি খালি ঘরে হেদিয়ে মরছি, ঘুমাতে পারছি না, আর উনি ভাই বোনদের সাথে লুডো খেলছিলেন। বাহ, খুব ভালো। নাও লিভ, আবারও লুডো খেলতে যাও। ঈশা আবারও কল দিল। আদিত আবারও কেটে দিল। ডোন্ট কেয়ার টু কল মি এগেইন, আদারওয়াইজ আই উইল ব্লক ইউ। বেশি হচ্ছে না? না, আপনি যান লুডো খেলেন ম্যাডাম, আমার চিন্তা আপনাকে করতে হবে না। আমি চিন্তা না করলে কে করবে? আমার বউ। তো আমি কি? আপনি আমার কেউ না, আপনি আমার আব্বু আম্মুর পুত্রবধূ। আমার কোনো বউটও নেই, আমি আরেকটা বিয়ে করব। কাকে? পাশের বাসার দারোয়ানের বউকে? জাস্ট শাট আপ, মুখে মুখে কথা বলে মুখটা ভেঙে দেব। আমি তো মুখে মুখে কথা বলছি না, আমি তো টাইপে টাইপে কথা বলছি। আমার মোবাইলটা ভেঙে আপনার সেটটা আমাকে দিয়ে দিন। ঈশা মাথা গরম করো না আর, আমাকে আর টেক্সট দিবে না, আমি তোমাকে ব্লক করে দেব। মেসেজ না দিই, কল দিই না, তো কি করব সেটা আমি বলে দেব? আচ্ছা কী চান? তোমাকে আমার ঠিক সামনে চাইছি। সোজা সাপটা জবাবে ঈশা খেয়ে হারালো। আদিত ফের লিখল, লাগবে না আমার কাউকে, আমি একাই আনা বেঈমান মহিলা। কালকে বিকেলের আগে আমি আর ইনু আসবো, ও কিছুদিন আমাদের বাসা থাকবে। খালি শালিকে আনবে কেন? আমার শ্বশুর শাশুড়ি শালা তোমার 14 গোষ্ঠীকে নিয়ে আসো। তোমার শ্বশুর শাশুড়িকে আর তোমার শ্বশুরের 14 গোষ্ঠীকে সাথে করে নিয়ে আসো, ওরাও কিছুদিন থাকুক, জম্পেশ একটা পার্টি হবে। আদ্রিত, জাস্ট গেট আউট।
আমার ইনবক্স থেকে বের হও তুমি। কালকে বিকেলের আগে চলে আসবো তো। আমি দরজা খুলবো না। যেখানে আছো সেখানেই থাকো। আমি কোনো বেইমান মহিলাকে আমার বাসায় জায়গা দেব না। উফ, এমন করছেন কেন? আদিত মেসেজটা সিন করে সাথে সাথে কল দিয়ে বসে। ঈশা রিসিভ করতে বাজখায় ধমক দিয়ে বলে, কী এমন করছি? হ্যাঁ, কী এমন করছি? আমি একা বাসায় দম বন্ধ হয়ে মরছি আর উনি আনন্দ করছে। ভালো তো, খুব ভালো। হাজব্যান্ড রাতে কী খেলো না খেলো সেই খবর নেওয়ার হুঁশ নেই ওনার। উনি খেলছেন। বিয়ে যে করেছেন সে কর মাথায় আছে, নাকি এখনও মনে করেন আপনি আনম্যারিড? বিয়ে যে করেছেন সেটা ভুলে গেলেও আমি কিছু মনে করব না। আচ্ছা, সরি। কী খেয়েছেন রাতে? তোমার মাথা খেয়েছি। ফ্রিজে কিছু ছিল যে খাবো? ঠান্ডা পানিটুকুই ছিল না। ভাত রান্না করেছি। ভাত ভর্তা হয়ে গিয়েছিল। ডাল রেঁধেছি, ওটা ডাল না তোমার মাথা। থু, কিছু খাননি? না। কল কাটো। তোমাকে আর আমার খবর নিতে হবে না, বাজখাই কণ্ঠে বলে। ঈশার কানে গিয়ে লাগে কথাটা। আচ্ছা, কি খাবেন? কিছু একটা বানান না। নুডু। শেষ হওয়ার আগে আদিত বলে, তোমাকে খাবো, আসো। অসহ্য একটা। আমি রান্না করতে পারি যে কিছু রেঁধে খাবো? ননসেন্স মহিলা।